এক ভয়ঙ্কর কর্মকাণ্ড ঘটিয়ে এই টাকমাতার লোকটা নিজেকে সম্পূর্ণভাবে আড়াল করে নেয়। কি ভাবছো সে নিজের নিরাপত্তার জন্য নিজেকে হাইড করেছে? আরে ধুর, তার হাতে আর কোনো মাফিয়া যেন নির্বিচারে মারা না পড়ে, এই কারণেই সে তার সকল কাজ বাদ দিয়ে নিজেকে আড়াল করে নিয়ে একটা নির্জন দ্বীপের মধ্যে যেয়ে সুন্দরভাবে জীবনযাপন শুরু করে। কিন্তু শহরের MI6 এজেন্ট সহ বেশ কয়েকজন মাফিয়া তার পেছনে এমনভাবে লেগে পড়ে যায়, যার কারণে সে আবারও তার আসল ফর্মে ফিরতে বাধ্য হয়। আর এই টাকলা লোকটা যদি একবার রেগে যায় তবে তার শত্রুদের যে কিভাবে ছিঁড়ে ফেলে তা তোমরা সকলেই অনুমান করতে পারছো। ফলে যেটা হবার সেটাই হয়। MI6 এজেন্ট সহ রাঘব বোয়াল সব মাফিয়ারা এবার তার টার্গেটে পড়ে যায়। বলছিলাম 2026 সালে মাত্র কয়েকদিন আগে মুক্তি পাওয়া জ্যাসন স্ট্যাথামের শেল্টার মুভির কথা। তো চলো আর কোনো প্যাচাল না বাড়িয়ে শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা দেখতে পাই ম্যাসন নামের এক ব্যক্তিকে, যে একটা নির্জন জায়গায় বসে তার খাবারের প্যাকেট খুলছিল। এই ম্যাসন কিন্তু কোনো সাধারণ মানুষ নয়। দীর্ঘ 10 বছর ধরে সে স্কটল্যান্ডের উপকূল থেকে দূরের এক পরিত্যক্ত জায়গায় নিজেকে বন্দি করে রেখেছে। তার এই নিঃসঙ্গ জীবনে সঙ্গী বলতে আছে শুধু তার কলিজার টুকরা একটা পোষা কুকুর। সারাদিন কাটে তার দাবা খেলে এবং নিজের টুকটাক কাজ করে। এর কয়েকদিন পরে আমরা দেখতে পাই জেসি নামের এক কিশোরী মেয়েকে, যে তার চাচার সাথে একটা ছোট্ট নৌকায় করে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিল। এই জেসি আর তার চাচাই হলো ম্যাসনের একমাত্র ভরসা, যারা নিয়মিত তাকে খাবার এবং রসদ পৌঁছে দিয়ে যেত। সেদিন সমুদ্রের আবহাওয়া মোটেও ভালো ছিল না। আকাশে ঘন কানো মেঘ আর বাতাসের গর্জন দেখে জেসির চাচা বেশ চিন্তিত হয়ে পড়ে। সে জেসিকে বারবার বলতে থাকে খাবারের প্যাকেটটা দরজায় রেখে সে যেন দ্রুত নৌকায় ফিরে আসে, কারণ যে কোনো সময়ে মারাত্মক এক ঝড় আছড়ে পড়তে পারে। কিন্তু জেসি নামের এই মেয়েটাও একটু বেশি কৌতূহলী। সে যখন ম্যাসনের দরজার সামনে পৌঁছায় তখন সেখান থেকে ফিরে না গিয়ে বরং বারবার দরজায় টোকা দিতে থাকে। এক পর্যায়ে ম্যাসন বিরক্ত হয়ে দরজা খোলে এবং সে তার গম্ভীর গলা জিজ্ঞেস করে, কি ব্যাপার জেসি, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? সাধারণত প্যাকেট রেখেই তুমি চলে যাও। তখন জেসি একটু কাচুমাচু হয়ে উত্তর দেয় সে আসলে এই রহস্যময় লোকটার ব্যাপারে জানতে চায়। সে জানতে চায় এই মানুষটি কেন একা একা এই নির্জন জায়গায় পড়ে রয়েছে। জেসি তো আর জানতো না যে এই ম্যাসনের অতীতের এক ভয়ঙ্কর কাহিনী লুকিয়ে আছে, যা শুনলে তার কলিজা শুকিয়ে যাবে। তার এই সকল কথাবার্তা শুনে ম্যাসন তাকে বলে যে তুমি অনেক ছোট বাচ্চা, এগুলো তোমার জানার কোনো প্রয়োজন নাই, তুমি তোমার চাচার সাথে বাসায় ফিরে যাও। যাই হোক, এখানে কোনো উত্তর না পেয়ে জেসি নৌকার দিকে ফিরে আসছিল। ঠিক ততক্ষণে প্রকৃতির মেজাজ একদম বিগড়ে যায়। সমুদ্রের শান্ত পানির ঢেউ এক নিমিষে ভয়ঙ্কর রূপ ধারণ করে। আকাশ চিরে শুরু হয় মারাত্মক ঝড় আর ঢেউয়ের তাণ্ডব। জেসির চাচা ততক্ষণে তাকে চিৎকার করে সাবধান করতে থাকে যে সে যেন নৌকার দিকে না আসে, কারণ উত্তাল ঢেউয়ের কারণে তার চাচার নৌকাটি ডাঙা থেকে বেশ দূরে সরে যাচ্ছিল। কিন্তু জেসি এই কথাগুলো শোনার পরেও ঘাটতারামি করে উল্টা তার দিকে এগিয়ে যেতে থাকে। সে একটা ছোট্ট ডিঙি নৌকা নিয়ে তার চাচার নৌকার দিকে এগোতে থাকে। আর তখনই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। এদিকে ম্যাসন তখন ঘরের ভেতরে আরামসে পানি গরম করছিল। ঠিক তখনই তার কানে ভেসে ওঠে জেসির আত্মচিৎকার। এবার সে দ্রুত জানালার বাহিরে তাকিয়ে দেখতে পায় জেসি এবং তার চাচা সেই ঝড়ের কবলে পড়ে তাদের নৌকা ডুবে গেছে এবং তারা এই উত্তাল সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছে। ম্যাসন আর দেরি না করে দ্রুত তার বানানো একটা ভেলা নিয়ে সমুদ্রের মধ্যে লাফিয়ে পড়ে তাদের উদ্ধার করার জন্য। সেখানে পৌঁছানোর পরে সে দেখতে পায় যে জেসি সমুদ্রের মধ্যে তলিয়ে যাচ্ছে। এরপরে সে জেসিকে এখান থেকে ছাড়ানোর মারাত্মক চেষ্টা করতে থাকে। তবে জেসির পা জালের মধ্যে আটকে থাকার কারণে তাকে উপরে তোলা সম্ভব হচ্ছিল না। এক পর্যায়ে ম্যাসন নিজের জীবনের ঝুঁকি নিয়ে পানির ভেতরে ডুব দেয় আর অবশেষে জেসিকে উপরে তুলে নিয়ে আসতে সক্ষম হয়। কিন্তু জেসিকে বাঁচাতে যেয়ে এদিকে জেসির চাচা নৌকার নিচে চাপা পড়েছিল, যার কারণে এই বেচারাকে আর বাঁচানো সম্ভব হয়নি। প্রবল সমুদ্রের ঢেউয়ের মধ্যে জেসির চাচা কোথায় যেন হারিয়ে যায়। কিছুক্ষণ পরে জেসির জ্ঞান ফিরে আসলে সে নিজেকে ম্যাসনের ঘরে দেখতে পায়। পায়ে সেই মারাত্মক ক্ষত নিয়ে সে যন্ত্রণায় ছটফট করছিল। জেসির জ্ঞান ফেরার পরে সে তাকে প্রথম প্রশ্ন করে যে আমার চাচা কোথায়। ম্যাসন তাকে গম্ভীর গলায় জানায় যে তোমার চাচাকে বাঁচানো সম্ভব হয়নি। এই কথা শুনে জেসির যেন একদম আকাশ ভেঙে পড়ে। সে একদম কান্নায় ভেঙে পড়তে থাকে, কারণ এই দুনিয়াতে তার এই চাচা ছাড়া আর আপন কেউ ছিল না। জেসি এখন পুরোপুরি একা। পরদিন সকালে জেসির যখন ঘুম ভাঙে সে যন্ত্রণায় ছটফট করছিল, কারণ তার পায়ের জখমটা আগুনের মতো জ্বলছিল। যখন সে ব্যান্ডেজটা একটু সরিয়ে দেখে তার আত্মা
শুকিয়ে যাওয়ার উপক্রম, কারণ ক্ষতটা কালকের থেকে আরো বেশি হয়েছে। জেসি ভয় পেয়ে মেসনকে বলতে থাকে, আপনি আমাকে হাসপাতালে কেন নিয়ে যাচ্ছেন না, বা এখানেই ডক্টর কেন ডাকছেন না? মেসন তার সেই চিরচেনা পাথুরে গলায় ঠান্ডা মাথায় উত্তর দেয় যে ডাক্তারের কোনো প্রয়োজন নাই, তুমি এমনিতেই ঠিক হয়ে যাবে। মেসনের এই গম্ভীর এবং রূঢ় আচরণ দেখে জেসির কেমন যেন সন্দেহ লাগতে থাকে। সে মনে করতে থাকে যে এই লোকটা হয়তো ভয়ঙ্কর কোনো অপরাধী হবে, যার কারণে মেসন বাইরে যাওয়ার সাথে সাথেই সে নিজের নিরাপত্তার জন্য একটা চাকু তুলে নেয়, আর সেই চাকুটা তার বালিশের নিচে লুকিয়ে রাখে। মানে বুঝতেই পারছো যে এই মেয়েটাও কম চালাক নয়। সেই রাতের বেলা মেসন যখন জেসির সেই কাটা অংশে ওষুধ লাগাতে যায়, এবার জেসি ঘুম থেকে জেগে যায় আর বালিশের নিচ থেকে চাকু তুলে জ্যাসনের গলায় ধরে। এটা দেখে মেসন তাকে বলতে থাকে যে এভাবে চাকু ধরলে শত্রুপক্ষ তোমাকে অনায়াসে ঘায়েল করে ফেলবে। এরপর মেসন জেসিকে শেখায় কিভাবে চাকু ধরে শত্রুকে আঘাত করতে হবে। পরের দিনগুলোতে আমরা মেসনের একটা রূপ দেখতে পাই। সে জেসির প্রতি দয়া দেখানো শুরু করে। জেসি ঠিকমতো হাঁটতে পারছিল না বিধায় সে কোলে করে নিজের মেয়ের মতোই তাকে টয়লেটে নিয়ে যাওয়া থেকে শুরু করে তার জন্য নিজের হাতে খাবার রান্না করা সহ সবকিছুই মেসন করছিল। আস্তে আস্তে জেসির মনের সে ভয়টাও কাটতে শুরু করে। সে বুঝতে পারে যে এই লোকটা বাইরে থেকে যতটা ভয়ঙ্কর, ভেতরে সে ততটাই দয়ালু। সে আসলে তার কোনো ক্ষতি নয়, বরং তাকে বাঁচানোরই চেষ্টা করছে। এভাবে এক সপ্তাহ কেটে যায়। মেসন আবারও জেসির পায়ের সেই জখমটা পরীক্ষা করে দেখে, কিন্তু এবার তার কপালে চিন্তার ভাঁজ উঠে যায়। ইনফেকশনের কারণে জেসির পা মারাত্মকভাবে ফুলে উঠেছে। এভাবে চলতে থাকলে তার পা বাঁচানোই দায়ী হয়ে পড়বে। এবার মেসন এক মারাত্মক বিপাকে পড়ে যায়, কারণ এই মুহূর্তে তাকে এখন শহরে যেতেই হবে মেডিসিনের খোঁজে। সে জেসিকে বলতে থাকে, তুমি এখানেই সাবধানে থাকো, আমি শহর থেকে তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। শহরে পৌঁছানোর পরে আমরা মেসনের সেই পুরনো দুর্ধর্ষ সৈনিকের বুদ্ধি দেখতে পাই। সে যখন একটা ফার্মেসিতে ঢুকে তখন প্রতিটা সিসিটিভি ক্যামেরা থেকে নিজের মুখ লুকিয়ে রাখছিল। সে এমন ভাবে চলাফেরা করছিল যেন হ্যাকার বা পুলিশ তার লোকেশন ট্র্যাক করতে না পারে। বোঝাই যাচ্ছে এই মেসন কোনো সাধারণ লোক নয়। ওষুধ কেনা শেষ করে মেসন ভাবে জেসির জন্য কিছু কাপড় নেওয়া দরকার। সে একটা কাপড়ের দোকানের মধ্যে ঢুকে আর কোনো বাজ বিচার না করে ঝটপট করে কিছু ড্রেস প্যাক করে নিয়ে বেরিয়ে আসে। ঠিক সেই মুহূর্তেই ঘটে এক মারাত্মক বিপত্তি। সেখানে একদল মেয়ে সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও বানাচ্ছিল। মেসন যখন তাদের পাশ দিয়ে যাচ্ছিল তখন সে জানতো না যে সে মেয়েদের ক্যামেরার মধ্যে ক্যাপচার হয়ে গেছে, আর এই একটা ছোট্ট ভুলই তার জীবনে কাল হয়ে দাঁড়ায়। দৃশ্যপট বদলে চলে আসে লন্ডনের MI6 অর্থাৎ ব্রিটিশ গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টারে। সেখানে হঠাৎ করে যেন তুফান শুরু হয়ে যায়। যেই দুর্ধর্ষ অপরাধীকে তারা গত 10 বছর ধরে তন্ন তন্ন করে খুঁজছে, অবশেষে সেই মেসনের হদিস পাওয়া গেছে। মেয়েগুলো যখন ওই ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোড করে ঠিক তখনই MI6 এর সিকিউরিটি অ্যালগোরিদম মেসনের মুখ ডিটেক্ট করে ফেলে। এবার বেরিয়ে আসে আসল সত্যটা যে এই মেসন কেন এতদিন ধরে পলাতক রয়েছে। সে ব্রিটিশ ইন্টেলিজেন্সের মোস্ট ওয়ান্টেড টেরোরিস্ট। 10 বছর আগে লন্ডনের এক ভয়াবহ বোমা হামলার পেছনেই নাকি এই মেসন ছিল মাস্টারমাইন্ড। সেই ঘটনার পর থেকেই সে পরিত্যক্ত বাতি ঘরে নিজেকে দুনিয়া থেকে আলাদা করে লুকিয়ে রেখেছিল। MI6 এর তুখোর হ্যাকাররা মুহূর্তের মধ্যেই মেসনের লোকেশনও ট্র্যাক করে ফেলে। তাদের মেইন বস দেরি না করে এক দল স্পেশাল বাহিনীকে অর্ডার দেয় মেসনকে যে কোনো মূল্যে ওই জায়গা থেকে ধরে নিয়ে আসতে হবে, জ্যান্ত অথবা মৃত। এদিকে মেসন তো আর এইসব কিছু জানে না। সে শহরের কাজ শেষ করে তার আস্তানায় ফিরে আসে। এরপর সে জেসির পায়ে ঔষধ লাগিয়ে দেওয়ার পরে জেসিকে সেই নতুন ড্রেসগুলো দেয়। জেসি আনন্দে আত্মহারা হয়ে সেই ড্রেসগুলো পরে আয়নার সামনে দাঁড়াতেই তার মুখে হাসি ফুটে ওঠে। রাত গভীর হতে মেসন আর জেসি একসাথে রাতে খাবার খেতে বসে। জেসি তখন তাকে প্রশ্ন করতে থাকে যে তুমি সাধারণ মানুষের মতো সবার সাথে না থেকে কেন একা একা থাকো। তবে মেসন তখন তার এই সকল কোনো প্রশ্নের উত্তর না দিয়ে তাকে খেয়ে দিয়ে ঘুমিয়ে যেতে বলে। ঠিক তখনই কথার মাঝেই হঠাৎ মেসনের কান খাড়া হয়ে ওঠে। তার দুর্ধর্ষ মস্তিষ্ক বুঝে যায় যে তার আশেপাশে হয়তো কেউ রয়েছে। সমুদ্রের ঢেউ চিরে একটি জাহাজের আওয়াজও পাওয়া যাচ্ছিল। মেসন জানালা দিয়ে উকি দিতে দেখে যে MI6 এর কমান্ডাররা অলরেডি দ্বীপের মধ্যে ঢুকে পড়েছে। মেসন এক মুহূর্ত দেরি না করে জেসিকে বলতে থাকে, দ্রুত টয়লেটের ভেতরে গিয়ে লুকাও, আমি না আসা পর্যন্ত একদমই বাইরে বের হবে না। জেসিকে নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দিয়ে এবার মেসন বের হয় কমান্ডোদের সাথে হ্যান্ড টু হ্যান্ড ফাইট করার জন্য। বাইরে বের হওয়ার পরে শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ। মেসন একাই এক একজনকে ধরে ধরে ছিঁড়ে ফেলতে থাকে। কিসের MI6 আর কিসের কমান্ডো, জ্যাসন তাদের এক একজনকে এমন ভাবে মারতে থাকে এটা দেখার পরে তাদের এক একজনের কলিজা শুকিয়ে যেতে থাকে। মেসন যখন বাহিরে
বাইরে তাদেরকে এভাবে মারছিল, ঠিক তখনই একজন কমান্ডো পেছনের দরজা দিয়ে ঢুকে সোজা জেসিকে হোস্টেস বানিয়ে ফেলে। ম্যাসন বাইরে সবাইকে সাফ করে দেওয়ার পরে এবার ভেতরে আসতেই সে দেখতে পায় যে জেসির মাথায় বন্দুক ধরা। এক মুহূর্তে টানটান উত্তেজনা, কিন্তু ম্যাসন তার সেই টেকনিক দিয়ে সেই কমান্ডোকেও আসল গডের কাছে পাঠিয়ে দেয়। বুঝতেই পারছো যে এই লোকটা তো কোনো আর সাধারণ পাবলিক নয়, আর এই কমান্ডোগুলো জানতো না যে তারা কার বিপক্ষে লড়াই করতে এসেছিল। যাই হোক, সবাইকে টপকে দেওয়ার পরে এবার ম্যাসন বুঝতে পারে যে এই ডেরা তার জন্য মোটেও নিরাপদ নয়। MI6 এর বাহিনী আরো পঙ্গপাল নিয়ে যে কোনো সময়ে আবারও তার এই দ্বীপে আশ্রে পড়বে। সে দ্রুত জেসিকে নিয়ে দ্বীপ ছাড়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার আগে ম্যাসন এক গোপন যোগাযোগ মাধ্যমে একজন রহস্যময় ব্যক্তিকে ফোন করে আর তাকে বলতে থাকে যে আমি আসছি, জায়গাটা রেডি রাখো। এরপরে সিন চলে আসে MI6 এর হেডকোয়ার্টারে। সেই গোয়েন্দা সংস্থার প্রধান টামারা যখন খবর পায় যে তার পাঠানো দুর্ধর্ষ কমান্ডো টিমের একজনও আর জ্যান্ত বেঁচে নাই, তখন তার মাথা নষ্ট হওয়ার উপক্রম। ম্যাসন একাই তার পুরো এই কমান্ডো টিমকে মেরে ফেলেছে, এটা সে বিশ্বাসই করতে পারছিল না। টামারা ক্ষিপ্ত হয়ে তার IT টিমকে অর্ডার দেয় যে কোনো মূল্যে এর লোকেশন ট্র্যাক করো, সে যেন কোনোভাবেই পালাতে না পারে। কিন্তু ম্যাসন তো আর কাঁচা খেলোয়াড় নয়, সে অলরেডি সকল সিগন্যাল জ্যাম করে দিয়ে সেই জায়গা থেকে পগার পার। জ্যাসন যখন কোনো রকমে ডাঙ্গায় এসে পৌঁছায়, এবার তার পালানোর জন্য একটা গাড়ির দরকার ছিল। ম্যাসন একটা বাড়ির সামনে একটা গাড়ি দেখতে পায়, তবে সেখানে যে দেখতে পায় যে গাড়িটা লক করা। এবার সে গাড়ির চাবি নেওয়ার জন্য এক পা করে বাসার ভেতরে ঢুকতে থাকে। তবে যাওয়ার আগে সে জেসির হাতে নিজের বন্দুকটা তুলে দিয়ে যায় এবং তাকে বলতে থাকে যে এখান থেকে একদমই নড়বে না, আমি বাড়ির মধ্যে থেকে চাবি নিয়ে দ্রুতই ফিরে আসবো। ম্যাসন যখন বাড়ির মধ্যে ঢুকে চাবি খুঁজছিল, ঠিক তখনই বাড়ির মালিক রমি এসে তাকে পেছন থেকে গান পয়েন্ট করে ধরে। ম্যাসন যখন তার কাছে ধরা পড়ে গেছে, ঠিক তখনই জেসি এসে তার সাহসের পরিচয় দেয়। সে এবার এক প্যাক করে বাসার মধ্যে ঢুকে আর রমির মাথায় উল্টা বন্দুক তাক করে তাকে বলতে থাকে, প্লিজ আমাদেরকে ক্ষমা করবেন, আমাদের আসলে এই গাড়িটা খুবই দরকার, আমাদের এখন জীবন মরণ সমস্যা। জেসির মুখে এই কাহিনীগুলো শুনে রোমিও অবশ্য রাজি হয় তাকে সেই গাড়িটা দিয়ে দেওয়ার জন্য। এদিকে MI6 এর কন্ট্রোল রুমের গোয়েন্দা প্রধান টামারা তখন হ্যাকারের কাছ থেকে এমন এক তথ্য জানতে পারে, যেটা জানার পরে সে একদম থ হয়ে আকাশ থেকে পড়ে। হ্যাকার জানায় গত 10 বছর ধরে তারা যাকে মোস্ট ওয়ান্টেড টেরোরিস্ট হিসেবে খুঁজছে, সেই ম্যাসন আসলে কোনো জঙ্গিই নয়। আসল ঘটনা হলো লন্ডনের সেই বোমা হামলার মূল হোতা ছিল মধ্যপ্রাচ্যের একজন লোক, যার চেহারা আর টাক মাথার সাথে ম্যাসনের হুবহু মিল খেয়ে যায়। তাহলে এই ম্যাসনের আসল পরিচয় কি? এই ম্যাসন ছিল ব্রিটিশ স্পেশাল ফোর্সের সর্বকালের সেরা একজন কমান্ডো, যাকে 10 বছর আগে এক মিশনে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। হ্যাকার নিশ্চিত করে জানায় ম্যাসনকে খুব সূক্ষ্মভাবে বলির পাঠা বানানো হয়েছে। কেউ একজন সিস্টেম হ্যাক করে ম্যাসনের সব অরিজিনাল ডাটা মুছে দিয়ে তাকে সেখানে একজন ভয়ঙ্কর সন্ত্রাসী হিসেবে সাজিয়ে দেওয়া হয়েছে। এই হার হিম করা তথ্য শোনার পরে টামারা পুরো শক খেয়ে বসে। তার মাথায় এখন একটাই প্রশ্ন ঘুরপাক কাছে, ম্যাসনের মতো একজন দেশপ্রেমিক সৈনিককে কে এমন জঘন্যভাবে ফাঁসালো? কার হাত এতটাই লম্বা যে ব্রিটিশ ইন্টেলিজেন্সির চোখে ধুলো দিয়ে একজন হিরোকে ভিলেন বানিয়ে দিল? কাহিনী এখন শুধু পালানোর নয়, এবার লড়াইটা হবে আসল মাস্টারমাইন্ডকে খুঁজে বের করার। ঠিক সেই মুহূর্তেই টামারা খবর পায় যে ম্যাসন সমুদ্র তীরের একজন নাগরিকের বাড়িতে আশ্রয় নিয়েছে। আসলে রমির ছেলে ম্যাসনকে একজন সাধারণ ডাকাত মনে করে ইতিমধ্যেই পুলিশের কাছে খবর দিয়ে দিয়েছিল। টামারা দেরি না করে এক ঝাঁক পুলিশ বাহিনী সেখানে পাঠিয়ে দেয় ম্যাসনকে ধরে ফেলতে। তবে এবার এই টিমকে নির্দেশ দেয় যে ম্যাসনকে কোনোভাবেই হত্যা করা যাবে না। কিন্তু কাহিনী টুইস্ট কেবল তো শুরু মাত্র। এবার এন্ট্রি হয় সবুর নামক আরো একজন ব্যক্তির, যে ছিল টামারার আগের MI6 এর আগের বস। এই বুড়ো ঘুঘুর টিভিতে ম্যাসনের খবর দেখে বুঝতে পারে যে বিপদ তার দরজায় কড়া নাড়ছে। সে তড়িঘড়ি করে এক দল খুনি হিটম্যানকে পাঠিয়ে দেয় ম্যাসনের কিচ্ছা খতম করে দেওয়ার জন্য, কারণ ম্যাসন বেঁচে থাকা মানেই সবুরের অন্ধকার অতীত ফাঁস হয়ে যাওয়া রইল। এদিকে ম্যাসন আর জেসি তখন রমির কাছ থেকে বিদায় নিয়ে গাড়িটা নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই রমির ছেলে ঘর থেকে চিৎকার করে বলতে থাকে যে সে অলরেডি পুলিশকে খবর দিয়ে ফেলেছে। মুহূর্তের মধ্যেই পুলিশের পুরো একটা টিম সাইরেন বাজিয়ে রমির পুরো বাড়ি ঘিরে ফেলে। পরিস্থিতি বুঝতে পেরে ম্যাসন জেসিকে বলতে থাকে দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ার জন্য। এতক্ষণের মধ্যে বাড়ির মালিক রোমিও তখনও বিশ্বাস করে নিয়েছিল যে ম্যাসন আসলে কোনো খারাপ লোক হতে পারে না। সে পুলিশকে সবটা বুঝিয়ে বলার জন্য হাত উঁচিয়ে বাইরে পা রাখার সাথে সাথেই দাঁ করে একটা বুলেট এসে লাগে তার বুক বরাবর। আসলে এই গুলিটা পুলিশ নয়, বরং সবুরের পাঠানো সেই ভাড়াটে খুনি করেছিল। চারিদিক তখন হুলুস থুলুস কাণ্ড বেঁধে যায়। একদিকে পুলিশ,
অন্যদিকে প্রফেশনাল হিটম্যান মেসন দেরি না করে জেসির হাত ধরে পেছনের দরজা দিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে আসে। পথে কয়েকজন পুলিশ তাকে বাধা দিতে আসলে সে দুর্ধর্ষ স্টাইলে এক একজনকে কুপঘাত করে সেখান থেকে পালাতে থাকে। এরপর পুলিশের একটা গাড়ি ছিনতাই করে নিয়ে জেসিকে গাড়িতে তুলে নেয় আর ওই জায়গা ত্যাগ করতে থাকে। কিন্তু সবুরের সেই ভাড়াটে খুনিগুলো তাকে তাড়া করতে থাকে। শুরু হয় হাইওয়ের ওপরে হাড় হিম করা ধাওয়া পাল্টা ধাওয়া। ইঞ্জিনের গর্জন আর টায়ারের ঘর্ষণে চারপাশ তখন প্রকম্পিত হতে থাকে। অফিসে বসে পুরো ঘটনার উপর নজর রাখছিল টামারা, কিন্তু যখন সে জানতে পারে যে অহেতুক সেখানে রক্তপাত হয়েছে এবং রোমি নামের একজন সাধারণ সিটিজেন মারা গেছে, তখন তার মাথা পুরো হ্যাং হয়ে যায়। কারণ সে তো পরিষ্কার অর্ডার দিয়েছিল যে সেখানে কোনো খুনোখুনি হবে না। টামারা তখনও বুঝতে পারেনি যে এই খেলার পেছনে তার সাবেক বস সবুরের হাত রয়েছে, আর এই শয়তানটাই ভাড়াটে খুনি পাঠিয়ে এই আকামগুলো ঘটিয়েছে। এদিকে হাইওয়ের ওপরে মেসন আর সেই ভাড়াটে খুনির মধ্যে চলছে মরণপণ লড়াই। দুই গাড়ির পাল্টাপাল্টি ধাক্কায় রাস্তার পিছ থেকে যেন আগুন ঘষছিল। কিন্তু মেসন তো আর কাঁচা খেলোয়াড় নয়। সে এক মারাত্মক প্যাচ কষে সেই ভাড়াটে খুনির গাড়িটাকে মাঝ রাস্তায় উল্টে একাকার করে দেয়। মুহূর্তের মধ্যে গাড়িটা ডিগবাজি খেতে খেতে রাস্তার পাশে পড়ে দুমড়ে মুচড়ে একেবারে ছিন্নছাড় হয়ে যায়। এই সুযোগে মেসন জেসিকে নিয়ে সেই জায়গা থেকে সরে আসে। তবে একটা কথা রয়েছে না, শয়তানের আয়ু একটু বেশি হয়। গাড়িটা এমন ভয়ঙ্কর ভাবে চুরমার হয়ে যাওয়ার পরও এর ভেতর থেকে সেই খুনিটা জ্যান্ত বেরিয়ে আসে। অন্যদিকে MI6 অফিস থেকে টামারা সরাসরি সবুরকে ফোন করে। সে জানতে চায় যে সবুর এই মেসন নামের লোকটি চেনে কিনা। সবুর এক ঝানু অপরাধীর মতো মিটমিট করে হেসে উত্তর দেয়, সে তাকে চিনবে না কেন? মেসন তো তার আন্ডারেই কাজ করা সেরা একজন ছেলে ছিল। তারপরে সে ন্যাকামি করে জিজ্ঞেস করে, আরে মেসন তো 10 বছর আগেই মরে ভূত হয়ে যাওয়ার কথা ছিল, তাই না? টামারা তখন তাকে সবটা খুলে বলে। মেসন জ্যান্ত আসে এবং কেউ একজন তাকে বলির পাঠা বানিয়ে সব ফাইল টেম্পার করে তাকে জঙ্গি বানিয়েছে। সবুর খুব ধুরন্ধর ভাবে উত্তর দেয়, আমি তো ভাই অনেক আগেই রিটায়ার করেছি, এই সবের আমি কি জানি। কিন্তু ফোনটা রাখার পরেই তার আসল রূপ বেরিয়ে আসে। এদিকে টামারাও কিছু একটা আজ করতে পারে। সে তড়িঘড়ি করে তার টিমকে অর্ডার দেয় যে আপাতত মেসনের পিছনে ধাওয়া করা বন্ধ করতে, কারণ সে নিশ্চিত হয়ে গেছে যে এই মেসন আসলে কোনো টেররিস্ট নয়, বরং কোনো ষড়যন্ত্রের শিকার। এরপরে মেসন পুলিশের সেই গাড়িটা রেখে অন্য একটা গাড়ি নেয় আর সেই গাড়ি নিয়ে রহস্যময় সেই ঠিকানায় এসে পৌঁছায়, যাকে সে আগেই ফোন করে সবকিছু রেডি রাখতে বলেছিল। মেসন লক্ষ্য করে যে জেসির পায়ের ক্ষতটা একদম শুকিয়ে গেছে, মানে সে এখন পুরোপুরি ফিট হয়ে গেছে। মেসন এবার তাকে জিজ্ঞেস করতে থাকে, তুমি এখন সুস্থ হয়ে গেছো, বলো তোমাকে কোথায় রেখে আসতে হবে? মেসনের এই প্রশ্ন শুনে জেসি বলতে থাকে যে তার যাওয়ার মতো কোনো জায়গা নাই। তার এই কথাবার্তা শুনে এবার মেসন এক মারাত্মক বিপদে পড়ে যায়, কারণ এই পরিস্থিতিতে এই বাচ্চাটাকে তার সাথে রাখা মোটেও নিরাপদ নয়। তবে যেহেতু তার যাওয়ার কোনো জায়গা নাই, মেসন সিদ্ধান্ত নেয় যে তাকে সে তার নিজের কাছে আগলে রাখবে। এরপরে মেসন এবং জেসি সেই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছায়। এটি ছিল আসলে মেসনের একজন পুরানো বন্ধুর আস্তানা, আর তার এই বন্ধু ছিল একজন নামকরা হ্যাকার। মেসন সেখানে ঢুকেই তাকে বলতে থাকে যে MI6 কেন হঠাৎ পাগল কুত্তার মতো তার পেছনে পড়ে গেছে। সবুর তো অনেক আগেই রিটায়ার করেছে, তবে কি এর পেছনে অন্য কোনো বাহিনী রয়েছে? তার সেই হ্যাকার বন্ধু বেশি সময় নেয় না। সে ইন্টারনেটে ডার্ক ওয়েবের মাধ্যমে MI6 এর সিকিউরিটি হ্যাক করে আর আসল সত্যটা বের করে আনে। সে মেসনকে দেখায় কেউ একজন সিস্টেমের ভেতরে ঢুকে তার অরিজিনাল প্রোফাইল ডিলিট করে দিয়ে সেখানে একজন মোস্ট ওয়ান্টেড টেররিস্ট হিসেবে মেসনকে সাজিয়ে রেখেছে। আর এই সবকিছু সূত্রপাত হয়েছে ওই মেয়েদের ভাইরাল ভিডিও থেকে, যেখানে কাপড়ের দোকানের সামনে মেসনের মুখ দেখা গিয়েছিল। এসব দেখে মেসন 100% কনফার্ম হয়ে যায় এই পুরো চালের মাস্টারমাইন্ড আর কেউ নয়, সে হচ্ছে এই ধুরন্ধর বুড়া সবুর। আর এখানেই আমরা একটি আসল কাহিনীও জানতে পারি। বহু বছর আগে এই সবুর মেসনকে খুঁজে বের করে তার নিজের পার্সোনাল সিক্রেট অ্যাসাসিন হিসেবে নিয়োগ দিয়েছিল। মেসন তখন জানতো না যে সে আসলে দেশের জন্য নয়, বরং সবুরের ব্যক্তিগত স্বার্থে কাজ করছে। কয়েক বছর কাজ করার পরে মেসন টের পায় সবুর আসলে বড় মাপের একজন শয়তান। সে তার নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য রাজনৈতিক পথের প্রত্যেকটা কাটাকে মেসনকে দিয়ে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিল। মেসন যখন এই নোংরা কাজ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার বা পদত্যাগ করার সিদ্ধান্ত নেয়, তখনই সবুর তার আসল রূপ দেখায়। সবুর জানতো মেসন জ্যান্ত থাকা মানে তার সকল কুকীর্তি ফাঁস হয়ে যাওয়া, তাই সে মেসনকে মেরে ফেলার পরিকল্পনা করে নিজের জান বাঁচাতে আর শান্তি খুঁজতে। 10 বছর আগে মেসন নিজের মৃত্যুর নাটক সাজিয়ে ওই নির্জন দ্বীপে পালিয়ে চলে গিয়েছিল। কিন্তু সবুর বুঝতে পারে এই মেসন কোনোভাবেই মরার পাত্র নয়, যার কারণে সে মেসনের সাজানো এই মৃত্যু নাটক কোনোভাবে বিশ্বাস করেনি। তাই সে মেসনের ডাটা বদলে তাকে টেররিস্ট বানিয়ে রাখে, যেন মেসন যদি কোনোদিন বাইরে বের হয়ে আসে তবে খোদ সরকার এবং
এবং তার পুলিশ বাহিনী কুত্তার মতো তাকে গুলি করে মারবে। মানে জাস্ট চিন্তা করে দেখো যে এই লোকটার মাথার ব্রেন কতটা শার্প হতে পারে। সত্যটা জানার পরে ম্যাসন আর হাত গুটিয়ে বসে থাকে না। সে ঠিক করে ফেলে যে এবার এই শালার ডেরায় ঢুকে তাকে খেল খতম করে দিতে হবে। কিন্তু তার এখন সবথেকে বড় বাধা হলো জেসি। এই ভয়ঙ্কর মরণ খেলার মধ্যে জেসিকে সাথে রাখা মানে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। ম্যাসন দোটানায় পড়ে যায় যে অসহায় মেয়েটাকে এখন কার কাছে রেখে যাবে। তখনই সেই হ্যাকার বন্ধু তাকে একটা বুদ্ধি দেয়। সে বলতে থাকে যে জেসিকে তার পুরনো বন্ধু কামালের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। আর এই কামাল কিন্তু কোনো সাধারণ মানুষ নয়, সে হলো এলাকার এক দুর্দর্শ মাফিয়া বস। তার সে হ্যাকার বন্ধু বলতে থাকে যে কামাল আর আস্থানায় একটা মাসি পর্যন্ত ঢুকতে পারে না, সেখানে অন্তত জেসি পুলিশের হাত থেকে নিরাপদে থাকবে। ম্যাসনের হাতে আর কোনো উপায় না থাকায় সে এই প্ল্যানে রাজি হয়ে যায় এবং ঝটপট কাপড় চোপড় গুছিয়ে তারা সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। আর ম্যাসনের সেই বন্ধু গাড়ি বের করার জন্য বাইরে বের হয়। ঠিক তখনই বাইরে মারাত্মক রকমের গোলাগুলির শব্দ পাওয়া যায়। এরপরে ম্যাসন বাইরে বের হতে দেখতে পায় যে সবুরের সেই নাচর বান্দা ভাড়াটে খুনি সেখানে পৌঁছে গেছে। তবে ম্যাসন এখানে আর কোনো মারামারি না বাঁধিয়ে জেসিকে নিয়ে জানালা ভেঙে বাইরে বের হয় আর সেখান থেকে পালিয়ে যায়। আর এই হিটম্যান আবারও ম্যাসনকে ধরতে ব্যর্থ হয়। তখনই তার কাছে সবুরের একটা মেসেজ আসে, সেখানে লেখা ছিল কাজ কি শেষ হয়েছে। তখন ভাড়াটে খুনি জানায় যে ম্যাসন আবারও ফসে গেছে, তবে কোনো ব্যাপার নয়, সে যেভাবেই হোক ম্যাসনকে খুঁজে বের করে শেষ করে দেবে। তার এই কথাবার্তা শুনে সবুর আর কোনো রিস্ক নিতে চায় না। ম্যাসন বেঁচে রয়েছে এটাই তার মাথা ব্যথার কারণ, যার কারণে সে তার পালিত এক ভয়ঙ্কর প্রাইভেট আর্মি মানে ভাড়াটো কমান্ডো বাহিনীকে এবার পাঠিয়ে দেয়। সবুর এবার তাদেরকে বলতে থাকে এবার আর কোনো ভুল নয়, তাকে পাওয়া মাত্রই একেবারে ঝাঁঝরা করে দাও। এদিকে ম্যাসন গাড়ি চালিয়ে একটা পার্কিং লটে এসে থামে। সে তার হ্যাকার বন্ধুকে সেখানে নেমে যেতে বলে। আসলে এখানে ম্যাসন চাচ্ছিল না যে এই মরণ ফাঁদে তার সহজ সরল হ্যাকার বন্ধুটি অহেতুক জীবন হারাক, যার কারণে সে তার বন্ধুকে গাড়ি থেকে নামিয়ে দেয়। তবে সে গাড়ি থেকে নামার পরে ম্যাসনের কাঁধে হাত রেখে শুধু একটা কথাই বলে, সাবধানে থাকিস বন্ধু, কারণ মনে রাখিস এবার তারা একটা আস্ত সেনাবাহিনীর টিম পাঠিয়েছে। তার এই কথা শুনে ম্যাসন জেসির দিকে একবার তাকিয়ে গাড়ির অ্যাক্সিলেটারে চাপ দেয়। রাত গভীর হতে ম্যাসন পৌঁছে যায় এক জমকালো নাইট ক্লাবে, যার মালিক আর কেউ নয়, সেই দুর্ধর্ষ মাফিয়া বস কামাল। ম্যাসন যখন ক্লাবের গার্ডদের বলে কামালের কাছে নিয়ে যেতে, কিন্তু গার্ডরা ম্যাসনকে চিনতে না পেরে উল্টা ভাব দেখানো শুরু করে এবং ভেতরে যেতে বাধা দেয়। ব্যাস ম্যাসন আর সহ্য করতে না পেরে সে পুরনো দুর্ধর্ষ স্টাইলে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া শুরু করে। আর এই মার খাওয়ার পরে তাদের এক একজনের আত্মা শুকিয়ে যায়। এবার ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে তারা ম্যাসনকে সোজা কামালের খাস কামরায় নিয়ে যেতে রাজি হয়। এদিকে দেখা যায় সবুরের কাছে আছে অত্যাধুনিক সিসিটিভি হ্যাকিং সিস্টেম, যার মাধ্যমে সে ম্যাসনের প্রত্যেকটা কদমের উপরে নজর রাখছিল। মুহূর্তের মধ্যেই সেও জানতে পারে যে ম্যাসন বর্তমানে কামালের নাইট ক্লাবে রয়েছে। সবুর আর দেরি না করে তার সেই ভাড়াটে খুনি এবং কমান্ডো বাহিনীকে ম্যাসনের লোকেশন পাঠিয়ে দেয়। অবশেষে ম্যাসন কামালের মুখোমুখি হয়। কামাল তো ম্যাসনকে দেখে পুরোই থতমত খেয়ে বসে, কারণ সে জানে যে ম্যাসন 10 বছর আগেই মারা গিয়েছিল। কামাল তাকে কিছু জিজ্ঞেস করার আগে ম্যাসন তাকে থামিয়ে দিয়ে বলতে থাকে পুরনো কোনো কথা এখন বলতে চাই না, আমি এখানে এসেছি এই ছোট্ট মেয়েটার জন্য। ম্যাসন কামালকে অনুরোধ করতে থাকে যে জেসিকে সে যেন নিজের হেফাজতে স্পেনে পাঠিয়ে দেয়। সামনে কয়েকজনকে টপকানোর পরে সকল ঝামেলা চুকিয়ে সেই স্পেনে গিয়ে তার সাথে দেখা করবে। বন্ধুর অনুরোধ রাখতে কামাল সাথে সাথে রাজি হয়ে যায়। ম্যাসন আর জেসি যখন ক্লাব থেকে বেরিয়ে বন্দরের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই নাইট ক্লাবে হানা দেয় সবুরের পাঠানো হার হিম করা সেই কমান্ডো বাহিনী। শুরু হতে যাচ্ছে এক প্রলয়কারী ভয়ঙ্কর যুদ্ধ। সবুরের পালিত সেই ভাড়াটে কমান্ডোরা চারপাশ থেকে ম্যাসনকে ঘিরে ফেলে। ম্যাসনও বুঝে যায় এখন আর পালানোর কোনো পথ নাই, হয় তাদের হাতে মরতে হবে নয়তো তাদেরকে মেরে রাস্তা পরিষ্কার করতে হবে। শুরু হয় দুর্ধর্ষ মারাত্মক রকমের বন্দুক যুদ্ধ। ম্যাসন একাই যেন আস্ত এক জমদূত হয়ে তাদের এক একজনকে টপকানো শুরু করে, কিন্তু সেই গোলমালের সুযোগে একজন এসে জেসিকে জাপটে ধরে আর গাড়িতে তুলে ফেলে। এই দৃশ্যটা দেখার পরে জ্যাসনের রক্ত একদম মাথায় উঠে যায়। সেখানকার সকল বাহিনীকে খতম করার পরে সে পাগলের মতো সেই গাড়ির পেছনে ধাওয়া করে এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে এক একজনকে টপকে দিয়ে অবশেষে জেসিকে তাদের হাত থেকে উদ্ধার করে। এরপর দেরি না করে জেসিকে নিয়ে ঝড়ের বেগে সে কামালের বলে দেওয়া বন্দরের দিকে যেতে থাকে। বন্দরে পৌঁছাতেই দেখা যায় কামালের বিশ্বস্ত চেলাপেলারা জাহাজ নিয়ে রেডি হয়ে রয়েছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে জেসি এক মারাত্মক ইমোশনাল নাটক বানিয়ে বসে। সে ম্যাসনের হাত ধরে শক্ত করে কান্নায় ভেঙে পড়ে। সে ম্যাসনকে ছেড়ে স্পেনে যেতে রাজি হচ্ছিল না। ম্যাসন তাকে অনেক বোঝানোর চেষ্টা করতে থাকে, তার কপালে চুমু খেয়ে তাকে কথা দেয় সে
সকল রকম বিপদ কাটিয়ে দ্রুতই তার সাথে স্পেনে গিয়ে দেখা করবে। কিন্তু জেসি তখনও নাছোড়বান্দা, সে ম্যাসনের হাত কোনোভাবেই ছাড়ছিল না। ঠিক তখনই একটা ধাঁ করে বুলেটের আওয়াজ এসে লাগে। ভাগ্যিস টিগারটি ফসকে গিয়েছিল, যার কারণে এই বুলেটটা আর কারো গায়ে লাগে না। বুলেটের এই আওয়াজ শুনে জেসিও ভয় পেয়ে গিয়েছিল, যার কারণে অবশেষে সে কামালের লোকদের সাথে জাহাজে উঠতে রাজি হয়। জাহাজটি তখন সমুদ্র থেকে স্পেনের দিকে যাওয়া শুরু করে, আর ম্যাসন তখনও জাহাজের দিকে দাঁড়িয়েছিল। যখন ম্যাসন পেছনে ঘুরে সে দেখে যে তার পেছনে সেই নাছোড়বান্দা ভাড়াটে খুনি আবারও এসে হাজির হয়েছে। এটা দেখে ম্যাসন এবার সিদ্ধান্ত নেয় যে এবার তাকে শেষ করেই ছাড়বে। ম্যাসন আর ওই হিটম্যানের মধ্যে শুরু হয় এবার মারাত্মক রকমের লড়াই। কিল, ঘুষি আর লাঠির চোটে চারপাশের পরিবেশ গরম হয়ে উঠতে থাকে। লড়াইটা অনেকক্ষণ ধরে চললেও ম্যাসন তো আর কোনো সাধারণ কেউ নয়, সে হলো দুর্ধর্ষ কমান্ডো, যাকে 10 বছর ধরে কেউ মারতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাসন তার সেই মারাত্মক প্যাচ দিয়ে সেই ভাড়াটে খুনির অধ্যায় চিরতরে ক্লোজ করে দেয়। পরের দিন সকালে সবুরের রাজকীয় বাংলোতে দেখা যায় এক অন্যরকম পরিবেশ। সবুর খুব অস্থিরভাবে পায়চারি করছিল, কারণ তার পাঠানো সেই ভয়ঙ্কর আর্মি বাহিনী তাকে কোনো আপডেট দিচ্ছিল না, আর দিবেই বা কিভাবে। ইতিমধ্যে ম্যাসন তার সকল আর্মিকে শেষ করে দিয়েছে। সে যখন টেনশন নিয়ে জানালার বাইরে তাকায়, এরপরে সে যেই ধাক্কাটা খায় তার একদম আত্মা বের হয়ে যায়। সে দেখতে পায় যে তার বাড়িতে থাকা সকল সিকিউরিটি ফোর্সের গার্ড মৃত অবস্থায় মাটিতে এদিক সেদিক পড়ে রয়েছে, আর তার বাড়ির চারপাশ থেকে শুধু মৃত্যুর ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে। এই কাহিনী দেখার পরে সবুর বুঝতে পারে যে মৃত্যু তার আর বেশি দূরে নয়, মানে ম্যাসন হয়তো তার বাংলোর মধ্যে ঢুকে পড়েছে। এই কথা ভাবতে ভাবতে সে যখন পেছনে ঘুরে সে দেখতে পায় যে জ্যাসন জমদূতের মতো তার পেছনে একদম দাঁড়িয়ে রয়েছে। ম্যাসনের এই রক্ত শীতল চাহনি দেখে সবুরের একদম কলিজা বের হয়ে যাওয়ার উপক্রম। তবে এবার সে বাঁচার জন্য তার সেই পুরনো আবেগী চাল চালা শুরু করে। সে ম্যাসনকে বলতে থাকে, দেখো বাবা, তুমি ছিলে আমার সব থেকে ভালো একজন কর্মী, তোমাকে আমি কিভাবে মারতে পারি? আসলে কেউ হয়তো আমাকে ফাঁসাচ্ছে, কিন্তু ম্যাসন তো আর কোনো কাঁচা খেলোয়াড় নয়। সে খুব ভালো করেই জানে যে এই সবুর সে এই গেমের আসল মাস্টার মাইন্ড। তার এই সকল কথাবার্তার কোনো উত্তর না দিয়ে সে ঠান্ডা মাথায় বন্দুকটা সবুরের খুলি বরাবর তাক করে। এরপর চোখ মুখ বুজে এক শটে এই নরপশু সবুরের কিচ্ছা চিরতরে খতম করে দেয়। 10 বছরে জমে থাকা সব অন্যায়ের হিসাব ম্যাসন এক বুলেটে চুকিয়ে নেয়। মুভির একদম শেষে আমরা চলে আসি সুন্দর দেশ স্পেনে। সেখানে এক সিমসাম ক্যাফেতে দেখা যায় জেসি বসে কফি খাচ্ছিল এবং তার মুখে এখন আর ভয় বা কষ্টের কোনো সাফ নেই। ক্যাফের বাইরে আমরা ম্যাসনকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। ম্যাসন তার কথা রেখেছে, তার সকল জঞ্জাল সাফ করে সে কথা মতো জেসির কাছে ফিরে এসেছে। ম্যাসন এখন জেসিকে নিজের মেয়ের মতো দত্তক নিয়ে নতুন এক জীবন শুরু করতে চায়, যেখানে আর কোনো গোলা বারুদ নেই, কোনো নোংরা রাজনীতি নেই। এখানে শুধু বাবা এবং মেয়ের সুন্দর এক পৃথিবী গড়ে উঠবে। এভাবেই শেষ হয় এক দুর্ধর্ষ কমান্ডোর প্রতিশোধের গল্প এবং অনাথ মেয়ের আশ্রয় পাওয়ার এক রোমাঞ্চকর কাহিনী। তো বলো, কেমন লেগেছে জ্যাসন স্ট্যাথামের নতুন মুভির এক্সপ্লেনেশন? যদি তোমরা এরকম আরো মুভির এক্সপ্লেন দেখতে চাও তো কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে খুবই দ্রুত নতুন একটা মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।